হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৬২তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। রাত ৯:১৫ ঘরে। সারাদিন পর হৃদের গাড়ি প্রবেশ করলো বাড়ির চত্বরে। পার্কিং এরিয়াতে গাড়ি থামতে একজন দেহরক্ষী এগিয়ে আসলো দ্রুত। তাড়াহুড়োয় গাড়ির দরজা টেনে ধরতে গম্ভীর মুখর হৃদ নামল তাতে। হাতের কোটটা পাশের দেহরক্ষীকে এগিয়ে দিতে দিতে হাঁটল বাড়ির ভিতরে। পিছনে আসিফ তখনও ড্রাইভারের সাথে বসা। হৃদের পরপর সেও গাড়ি থেকে নামল, তবে হৃদের পিছন পিছন বাড়ির ভিতরে গেল না। দেহরক্ষীর হাত থেকে হৃদের কোটটা নিজের হাতে নিতে নিতে ফের ঘুরে তাকালো হৃদের চলে যাওয়ার পথে। আজ বিগত ১ মাস ১২ দিন হতে চলল হৃদ বাংলাদেশে ফিরেছে, অথচ প্রয়োজনের বাইরে হৃদ আসিফের সঙ্গে দুটো কথা বলে না। কাজের সূত্রে দুজনের সার্বক্ষণিক একত্রে থাকা হয়। তারপরেও হৃদ বিগত দিনের কথা জানতে চায়নি আসিফের কাছে। কেন আসিফ মায়ের খবর নেয়নি হৃদের অনুপস্থিতিতে? আসিফ থাকতেও কেন মায়ের বিয়েটা হলো? কেন আসিফ ও হৃদের পরিবারের মতোই মায়ের ব্যাপারে উদাসীন রইল? সবাই না জানুক, আসিফ তো জানতো তার হৃদ ভাই কতটা পাগল ছিল তার বউয়ের জন্য। তারপরেও সে কেন হেফাজত করল না তার হৃদ ভাইয়ের আমানতকে? সত্যি বলতে আসিফ এতদিন ভয় পেত এসব প্রশ্নের মুখোমুখি হতে। তার কাছে উত্তর নেই এসব প্রশ্নের। কিন্তু আজকাল আসিফ খুব করে চায় তার হৃদ ভাই এসব প্রশ্নগুলো করুক আসিফকে। আসিফ কী উত্তর দিবে তা জানা নেই। তারপরেও সে খুব করে চায় হৃদ অন্তত আসিফের উপর আগের মতো অধিকার বোধ দেখিয়ে প্রশ্ন করুক। মানুষ প্রশ্ন তাকেই করে যার উত্তর মানুষ অধিকার বোধ রাখে। আসিফের উপর তার হৃদ ভাইয়ের অধিকার বোধ ছিল সর্বত্র। মূলত হৃদের সঙ্গে আসিফের শুধু প্রফেশনাল সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না। হৃদের পার্সোনাল মানুষগুলোর মধ্যে আসিফও একজন ছিল। দুনিয়া না জানলেও আসিফ জানত হৃদের প্রফেশনাল কিংবা পার্সোনাল বিষয়ের সম্পর্কে। কিন্তু আজকাল হৃদ শুধু আসিফকে প্রফেশনাল কাজের মধ্যেই রাখে, পার্সোনাল কোনো বিষয় ভিড়ায় না। হৃদের এই অদৃশ্য দূরত্বটা আসিফকে খুব করে পোড়ায়। তার হৃদ ভাইয়ের পার্সোনাল মানুষগুলোর মধ্যে সে নেই, সেটা মানতে নারাজ আসিফের মন। সেজন্য আসিফ খুব করে চায় হৃদ তাকে মায়াকে ঘিরে অসংখ্য অসংখ্য প্রশ্ন করুক, দিন রাত প্রশ্ন করুক। আসিফ উত্তর দিতে না পারলে অপরাধী হয়ে থাকবে, তারপরেও হৃদ প্রশ্ন করুক, অধিকার দেখাক আসিফের ওপর। হৃদের চলে যাওয়ার দিকে আসিফ আরও একবার তাকালো। ভিতরকার কষ্ট চাপিয়ে হাঁটল নিজের বরাদ্দকৃত বাগানের কোয়ার্টারের ঘরটার দিকে। বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে হৃদের পা থেমে গেল আলোবিহীন অন্ধকারময় ড্রয়িং রুমটা দেখে। আবছা আলোয় হৃদ চারপাশে তাকাতেই তার কপাল কুঁচকে এলো বিরক্তিতে। বাড়িতে এতগুলো কেয়ারটেকার থাকতে রাত ৯টা অবধি এখনও ঘরের আলো জ্বলেনি। এই বিষয়টিতে ক্ষিপ্ত হলো হৃদ। এমন না বাসায় বিদ্যুৎ নেই, বাহিরে আলো জ্বলছে মানে বাসায় বিদ্যুৎ আছে। বিদ্যুৎ না থাকলেও জেনারেটর আছে, বিদ্যুতের সমস্যা হওয়ার কথা না। ক্ষিপ্ত হৃদ বিরক্তিতে এগিয়ে গেল ড্রয়িং রুমের আলো জ্বালাতে। সুইচ বোর্ডের অনুসন্ধান করতে হঠাৎই হৃদের পা থেমে গেল অদ্ভুত কিছুর গঙ্গানির শব্দে। মুহূর্তে সুইচ বোর্ডে থাকা হৃদের হাতটা স্থির হলো। আলো না জ্বালিয়ে কান খাড়া করল শব্দের উৎসের খোঁজে। ক্রমশ হৃদের বিরক্তি কপালটা শীতল হয়ে আসলো সুফিয়া খানের বন্ধ দরজার দিকে তাকিয়ে। এই ঘরটায় সুফিয়া খান আর মায়া থাকে। এই মুহূর্তে তার মা সুফিয়া খান বাসায় নেই, বাইরে আছেন কোনো কাজে। বাড়িতে রাফা মেয়েটাও নেই বিগত ১ মাস হলো। মায়াকে ঢাকা থেকে নিয়ে আসার ১২ দিন পর রাফাকে ওর পরিবার নিয়ে যায়। তারপর থেকে মায়া সুফিয়া খানের সঙ্গেই থাকছেন। তবে আজ মায়া একা ছিল বাড়িতে কেয়ারটেকারের সঙ্গে। সকলের অনুপস্থিতিতে মায়ের কক্ষ হতে অদ্ভুত ঘোঙ্গানির শব্দটা পেতেই হৃদের বুক মুচড়ে উঠল ভয়ে। আবারও মায়ের প্যানিক অ্যাটাক করেছে ভেবে ঘরের আলো না জ্বালিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো সেদিকে। দরজার সম্মুখে যেতে যেতে হৃদের পা থমকে দাঁড়ালো আবছায়া আলোয় অন্ধকার রুমের দৃশ্য দেখে। স্তব্ধতার ন্যায় মাথা চক্কর দিয়ে উঠল মুহূর্তে। অন্ধকার রুমের আপত্তিকর দৃশ্যে হৃদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অনুভব করল। সমস্ত সত্তা নাড়িয়ে কেঁপে উঠল বুক। হৃদ স্থির পায়ে কম্পিত হাত উঠিয়ে চাপানো দরজাটা ভিতরে ঠেলতেই দৃশ্যমান হলো যৌনতায় লিপ্ত হতে কাউকে।
হৃদ অনুভূতির চোখে তাকালো সেদিকে। দেখল খুব জোরাজুরি করে লোকটা তার যৌনতা মেটাচ্ছে মেয়েটির সঙ্গে। হৃদের মনে হলো কক্ষে মেয়েটি তার হৃদ। এই কক্ষে, এই বেডে তার রীতি শুয়ে থাকে সব সময়। আজ সকলের অনুপস্থিতিতে তার অসুস্থ হৃদের সুযোগ নিল অন্য কেউ। হৃদ আবারও দেরি করল তার হৃদের কাছে পৌঁছাতে। হৃদের ভিতরকার সত্তা তীব্রভাবে ধিক্কার জানালো হৃদকে। তার এত ক্ষমতা, এত পাওয়ার থাকার পরেও সে দুইবার ব্যর্থ হলো নিজের বউকে বাঁচাতে। হৃদের ব্যর্থতা যেন হৃদের উপরই হাসল। সে তার বউকে প্রথমে অন্যের সাথে বিয়ে হওয়া থেকে আটকাতে পারল না, আর আজ অন্যের লালসার শিকার হতে রক্ষা করতে পারল না। হৃদ নিস্তব্ধ শীতল চোখে তাকিয়ে রইল সেদিকে। ঠান্ডা পরিবেশেও হৃদের কপালের ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। দরজার উপর হাতটা কাঁপছে তীর তীর করে। হৃদের গলার গলগণ্ডটাকেও বারবার উপর নিচ হতে দেখা গেল। মানুষ হৃদ খানের বাড়ি অবধি আসবে তো দূর, হৃদের সামনে দাঁড়াতেও ভয় পায়। না জানি প্রাণ নিয়ে ফিরতে না পারে সেই ভয়ে। অথচ আজ তার বাড়ি, তার ঘরে, এত পাহারাদারের মাঝেও হৃদের বউ সেফ রইল না। লালসার শিকার হলো অন্য কারো হাতে। মায়া তো মানসিক রোগী, সেজন্য কেউ তার সুযোগ নিলেও সে ঠিকঠাক বলতে পারবে না। এজন্য হয়তো তার অসুস্থ বউয়ের সুযোগ নিল অন্য কেউ। আচ্ছা, কার এত বড় কলিজা হলো যে হৃদ খানের বউকে অপবিত্র করল? কে ছুল তার বউকে? এসব কতদিন ধরে হচ্ছে তার বাড়িতে? হৃদের অবহেলায় কি সে তার হৃদকে হারিয়ে ফেলল? হৃদ অনুভূতিহীন চোখে হঠাৎই ঝিমিয়ে উঠল। নাকে তরল কিছু গড়িয়ে পড়ল গল গল করে। বাম হাতের উল্টো পিঠে হৃদ নাক মুছতে মুছতে দেয়াল ধরে দাঁড়ালো শরীরের ভারসাম্য বজায় রাখতে। কিন্তু তারপর সে একইভাবে গড়িয়ে যাওয়া তরল পদার্থ অনুভব করতেই হৃদ নিজের ভারসাম্য হারালো। দুর্বলতার ন্যায় পড়ে যেতে নিলে পিঠ ঠেকে গেল দেয়ালে। অসাবধানতায় হৃদের হাত লেগে ফ্লাওয়ার প্যাশনটা পড়ল ফ্লোরে। মুহূর্তে ছড়িয়ে মিটিয়ে গেল মাটির প্যাশনটা। উচ্চ শব্দে ধরপড়িয়ে উঠল ধর্ষণকারী লোকটা। তড়িঘড়ি করে বিছানা হতে মেয়েটিকে ছেড়ে ফ্লোর থেকে শার্ট প্যান্ট উঠিয়ে জড়ালো গায়ে। প্যান্টের চেইন টানতে টানতে বাহিরে বেরিয়ে আসতেই দরজার সম্মুখে হৃদকে নিস্তব্ধে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থতমত খেয়ে গেল বয়স্ক ড্রাইভার হাশেম। হৃদ তখন অনুভূতিহীন শূন্য চোখে তাকিয়ে রইল বয়স্ক ড্রাইভার লোকটার দিকে। ক্রমে চোখ ঘোরালো লোকটার খোলার প্যান্টের চেইনের দিকে। থমথমে বয়স্ক হাশেম হৃদের দৃষ্টি অনুসরণ করে ভয়ে তৎক্ষণাৎ বাইরের দিকে দৌড়াতে দৌড়াতে প্যান্টের চেইন আটকালো। ঘরের ভিতর থেকে কারো ফুঁফানো কান্নার শব্দ হৃদের কানে যেতেই হৃদ দেয়াল ধরে বসল ফ্লোরে। রুমের মেয়েটির আর্তচিৎকার যতটা গাঢ় হচ্ছিল, হৃদের নিঃশ্বাসের গতি ততই ধীর হচ্ছিল। অন্ধকারে মেয়েটির আর্তচিৎকার বলছে, হৃদ আবারও ব্যর্থ হয়েছে তার হৃদকে হেফাজত করতে। সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে হৃদ। ডান হাত ঝুলছে ফ্লোরের উপরে। সেই হাতে ধারালো ছুরিটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরছে ফ্লোরে। সামনে লাশ হয়ে উপর হয়ে পড়ে আছে তখনকার ড্রাইভার হাশেম লোকটা। তার তাজা রক্তে রঞ্জিত ফ্লোর। হৃদের ছাই রঙের শার্টটা কালো হয়ে আছে রক্তের ছিটায়। দুপায়ের নিচ অব্দি ভেসে গেল সে রক্ত। নিস্তর হৃদের একটা পাটা হাশেমের পিঠে রেখে বাগানের খোলা বাংলোতে গা এলিয়ে সোফায় শুয়ে সে। সামনে আসিফ থমথমে মুখে দাঁড়িয়ে। নিস্তব্ধ পরিবেশে কারো মুখে কোনো কথা নেই। হৃদের ভয়ে আসিফ কথা বলতে সাহসও পাচ্ছে না। বাড়ির ড্রাইভারকে হৃদ হঠাৎ কেন কুপিয়ে মারল তাও বুঝতে পারছে না আসিফ। তবে হৃদ যে অকারণে কিছু করবে না তাও জানে আসিফ। ড্রাইভার চাচাকে মারার পেছনে নিশ্চয় কোনো মারাত্মক কারণ হবে হৃদ ভাইয়ের, এটাও আসিফের ধারণা। কিন্তু হাশেম লোকটা হঠাৎ কি করেছে সেটাই ভয়ে জিজ্ঞাসা করতে পারছে না আসিফ। পিন পতন নীরবতা বিচ্ছিন্ন করে হঠাৎই গেট ধরে প্রবেশ করল সুফিয়া খানের সাদা গাড়িটি। গাড়ির হর্নের শব্দে আসিফ সেদিকে তাকিয়ে দেখল সুফিয়া খানের সঙ্গে মায়াকে নামতে। দুজনের হাতে শপিং ব্যাগ চাপা। তবে মায়া এক হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে অন্য হাতে সুফিয়া খানের হাত জড়িয়ে রেখেছে ভয়ে। আসিফ সুফিয়া খানকে এদিকটায় আসতে দেখে ভয়ে জড়সড় হয়ে তৎক্ষণাৎ হৃদকে ডেকে বলল, ভাই আপনার আম্মু এদিকেই আসছেন, হাশেমের লাশটা কি করব, সরিয়ে ফেলব? আসিফের ডাকে নিরুত্তর হৃদের কোনো হেলদোল দেখা গেল না। আয়না চোখ মেলে তাকালো। আসিফ হৃদের নড়াচড়া দেখতে না পেরে তৎক্ষণাৎ আবারও তাকালো সুফিয়া খানের দিকে। তিনি মায়ের হাত চেপে এদিকটায় হেঁটে আসছেন।
সুফিয়া খান যেমন তেমন, মায়ের তো মানসিক অবস্থা ভালো না। মায়ের এই অবস্থায় খুন খারাপি কিংবা রক্ত দেখাটাও বিপজ্জনক। একটা স্বাভাবিক সুস্থ মানুষই খুন খারাপির রক্ত দেখলে অস্বাভাবিক হয়ে যায়। সেখানে মায়া অসুস্থ হয়ে লাশ দেখলে আরও উত্তেজিত অস্থির হয়ে পড়বে, সেটাও স্বাভাবিক। আসিফ মায়াকে দেখে হৃদকে সতর্ক করতে চেয়ে বলল, ভাই, আপনার মার সাথে ভাবিও আছেন, লাশটা দেখলে উনি ভয় পাবেন। লাশটা কি আমি সরিয়ে ফেলব? আসিফের কথাটা হৃদের কান অব্দি পৌঁছালেও হৃদের মস্তিষ্ক সেটা ধারণ করতে পারেনি। বেখেয়ালি নিস্তব্ধ নিশ্চুপ হৃদ তখনও একইভাবে শুয়ে। অথচ ততক্ষণে সুফিয়া খানের হাত ধরে মায়া হৃদের নিকটবর্তী এসে থমকে দাঁড়ালো রক্তে রঞ্জিত লাশ দেখে। ভয়ার্ত মুখে উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানের হাত টেনে আঙ্গুল তাক করল হৃদের পায়ের নিচে থাকা হাশেমের লাশটির দিকে। কম্পিত স্বরে বলল, রক্ত। মায়ের ভয়ার্ত গলার স্বর অল্প শোনাল হৃদের কানে, অথচ তড়াক করে খুলে গেল হৃদের দু চোখ। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো অদূরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে। গায়ে সাদামাটা একটা পোশাক জড়িয়ে মায়া ভয়ার্ত মুখে তাকিয়ে হৃদের পায়ের নিচের লাশটার দিকে। হৃদ মায়াকে নিজের মায়ের সঙ্গে সহি সালামত দেখে কেমন নিশ্চুপ চোখে তাকিয়ে রইল মায়ার আদলের নিষ্পাপ মুখটার দিকে। হৃদের চোখ দেখে তার ভিতরকার গভীরতা প্রকাশ করা দেয়। অথচ মায়া পুনরায় একইভাবে সুফিয়া খানের হাতটা টেনে হৃদের পায়ের নিচের লাশটা দেখিয়ে ভয়ার্ত অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আম্মু, রক্ত, আম্মু, রক্ত। মায়ের আঙ্গুল তাক করার দিকে সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো, দেখল ড্রাইভার হাশেমের লাশটাকে। তারপরেও চোখ ঘোরালো হৃদের অনুভূতিহীন শূন্য চোখের দিকে। মায়া তখনও একইভাবে সুফিয়া খানের হাত টানছে ভয়ে। হাতের শপিং ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ততক্ষণে। মায়াকে ভয় পেতে দেখে সুফিয়া খান হৃদের থেকে দৃষ্টি সরিয়ে মায়াকে সামলাতে চাইলে মুহূর্তে উঠে দাঁড়ালো হৃদ। রক্তাক্ত ছুরিটি হাতে নিয়েই তৎক্ষণাৎ দৌড়ালো মায়ার দিকে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদকে ছুরি হাতে ওর দিকে দৌড়ে আসতে দেখে। ভয়ে উত্তেজিত মায়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কোনো রকমে সুফিয়া খানের হাত টেনে বলল, আম্মু, রক্ত, রাম্মু, রক্ত। মায়ের কথাগুলো বলতে বলতে হৃদ ততক্ষণে রক্তের উপর দিয়ে দৌড়ে মায়াকে দুহাতে জাপটে জড়িয়ে ধরল আক্রোশে। হাইটে হৃদ লম্বা হওয়ায় মায়ার পা উঠে গেল ভাসমান শূন্যে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদের শরীরের তাজা রক্তে লেপ্টে। হৃদের বক্ষে ছটফটিয়ে চিৎকার করে জ্ঞান হারালো তক্ষুনি। মায়াকে জ্ঞান হারাতে দেখে হৃদের হাতে ছুরিটাও পড়ল মাটিতে। তার এতক্ষণ মনে হয়েছিল সে ব্যর্থ হয়েছিল এই নারীকে হেফাজত করতে, কিন্তু এখন সশরীরে নিজের মায়ের সঙ্গে মায়াকে দেখে হৃদের শুকিয়ে যাওয়া কলিজাতে যেন পানি আসলো। হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে মায়ের গলায় মুখ ডোবাতে সুফিয়া খান মায়ের হাতটা ছেড়ে হাঁটল বাড়ির ভেতরে। মা হিসেবে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ওনার কাম্য নয় বলে তিনি চলে যেতে যেতে কপাল কুঁচকে তাকালো হাশেমের লাশটার দিকে। সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করে আসিফা ওনার পিছন পিছন হাঁটল বাড়ির ভেতরে। মূলত কারো জানা নেই হৃদ কেন মারল বাড়ির ড্রাইভারকে, তবে হাশেমকে মারার পেছনে যে মায়ার কোনো কারণ থাকতে পারে সেটা ঠিক বুঝল আসিফ। নয়তো এতদিন পর হঠাৎ করেই কেন হৃদ ভাই মায়া ভাবির জন্য উতলা হয়ে উঠবে? নিশ্চয় মায়া ভাবিকে নিয়ে হৃদ ভাই কোনো বিষয় ভয় পেয়েছে ভীষণ, সেজন্য বিগত দিনের ভুল ভ্রান্তি ভুলে নিজের বউকে কাছে টানছে সে। এর থেকে ভালো আর কি হতে পারে? দুজন মিলে গেলেই হয়, সবার করা অপরাধ বোধও কমে আসবে তাতে। তাছাড়া এবার নিশ্চয় মায়া ভাবি দ্রুত ঠিক হতে পারবে, হৃদ ভাই সাথে থাকলে সবই সম্ভব হবে। আসিফ হৃদকে প্রাইভেসি দিয়ে সরে যেতেই দীর্ঘদিনের টানাপোড়া চাপিয়ে মায়াকে জড়িয়ে পরপর ঠোঁট বোলালো মায়ের গলায়। বেহুশ মায়া হৃদের বক্ষে শরীর ছেড়ে দিতেই হৃদ মায়াকে নিয়ে বসলো জায়গায়। দুহাতে মায়ের মাথা চেপে মুখটা মুখোমুখি ধরতে কপাল ঠেকালো মায়ের কপালে। হৃদ বিড়বিড় করে বলল, সরি হৃদ, খুব করে সরি। তোকে হারিয়ে বেঁচে থাকার মতো সাহসী আমি নই। হৃদের শরীরের সাথে সাথে রক্তে মায়ের শরীরও লেপ্টে গেল তাতে। হৃদের হাতের রক্তে মায়ের গলা গাল লেপ্টে যেতেই হৃদ কপাল উঠিয়ে তাকালো মায়ের আদলের মুখটার দিকে। এই মুখটা তার খুব শখের, এই মুখটা ছাড়া তার দিন যায় না, রাত পোহায় না। অথচ তার অনুপস্থিতিতে এই মুখটার প্রতি সকলের অবহেলা জড়িয়ে। হৃদ জানে না এই নারীকে ছোঁয়া তার জন্য কতটুকু হালাল,
তারপরেও সে এই নারীকে তার অবহেলায় অন্য কাউকে ছুঁতে দেবে না। এই নারী তার না হোক, তারপরেও হৃদের কাছে হেফাজত থাকুক এই নারীকে হারিয়ে সে প্রাণে বাঁচতে পারবে না। এই বিষয়টা সে অনেক আগে উপলব্ধি করেছিল। তারপরেও হৃদ বিগত দিনে অনেক চেষ্টা করেছিল এই নারী থেকে দূরে থাকার, কিন্তু হৃদ ব্যর্থ এই নারীকে বলতে। হৃদ জানে না তখন অন্ধকার রুমে মায়ের জায়গায় কে ছিল সেই কক্ষে, তবে এখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্য মেয়ের জায়গায় আজ মায়া থাকতে পারত। হৃদের অবহেলায় কেউ মায়ের অসুস্থতার সুযোগ নিতে পারত, কিন্তু আজ নিজের মায়ের জন্য হৃদ মায়াকে হেফাজতে পেয়েছে। গুমোট নিঃশ্বাসে হৃদ মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, বড় বড় পা ফেলে হাঁটলো বাড়ির ভেতরে। ড্রয়িং রুমের একপাশে রহিমা মাথা নুইয়ে সুফিয়া খানের পা চেপে কান্নাকাটি করছে, হাশেমের হাতে দর্শিতা শিকার হয়ে। আসিফ তার মুখোমুখি দাঁড়িয়ে বড় বড় চোখ করে। হৃদ খানের বাড়িতে যে কেউ এসব করার সাহস করতে পারে সেটা রহিমার কাছে এসব না শুনলে বুঝতো না আসিফ। সুফিয়া খান চোখ মুখ কেমন শক্ত করে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে। হৃদ বেহুশরত মায়কে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে গম্ভীর সুফিয়া খান চোখ ঘুরিয়ে তাকালো সেদিকে। দেখল হৃদ মায়কে নিজের রুমে না নিয়ে তার পাশাপাশি অন্য রুমে ঢুকতে। হৃদের তখনকার হাশেমকে মারার কারণটা চট করে বুঝে গেল সুফিয়া খান। একজন নারীকে অসম্মান করার বিষয়টা সুফিয়া খানের নীতিমালার বাইরে। নারীকে অসম্মান করা পুরুষ সমাজের নোংরা কীট হয়, আর এসব কীট সমাজে জীবিত থাকলে ক্রমশ সমাজটা দূষিত হতে থাকবে। তাই এসব কীটের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই উত্তম। সুফিয়া খান শক্ত চোয়ালে আসিফকে ডেকে বলল, আসিফ, লাশটা পুলিশ মর্গে পাঠিয়ে দে, ওরা সামলে নেবে। আসিফ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বলল, জি ম্যাডাম। রেস্টুরেন্টে মুখোমুখি চেয়ারে বসে আয়ন আর জুইয়ের এই অবধি আয়নের সঙ্গে দেখা করতে মানাতে অনেক কষ্ট করতে হয়েছে আয়নকে। বিগত 1.5 মাসে অনেক চেষ্টার পর আজ জুই রাজি হলো আয়নের সঙ্গে দেখা করবে বলে। জুই এসেছে সবে 20 মিনিট হলো, অথচ অল্পতে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বসে আছে। আয়ন সেই তখন থেকে জুইকে বোঝানোর চেষ্টা করছে যাতে বিগত দিনে যা হয়েছে তাতে আয়ন ইচ্ছাকৃতভাবে হার্ট করতে চায়নি কাউকে। একটা ভুল বোঝাবুঝি থেকে এই সব কিছু হয়েছে বলে দাবি করলো, তারপরে অবুঝুই মানতে নারাজ আয়নের কথা। আয়নের বাক্যের মাঝে জুই কেমন অসন্তুষ্ট গলায় বলল, আপনার কথা শেষ হয়েছে? আমার আর শুনতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। জুইয়ের কথায় আয়ন খানিকটা শক্ত গলায় বলল, জুই, আপনি এবার বাড়াবাড়ি করছেন, একবার অন্তত শান্ত মাথায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন প্লিজ। জুই তারা উত্তরে বলল, আমার মুড নেই আপনার কথা শোনার, সময় থাকলে অন্য একদিন শুনবো, আজ আসি, বাই। কথা বলেই জুই দাঁড়িয়ে যায় চলে যাওয়ার উদ্দেশ্যে। জুইকে দাঁড়িয়ে যেতে দেখে খপ করে জুইয়ের হাতটা চেপে ধরল আয়ন। জুইকে টেনে জায়গায় বসাতে চেয়ে বলল, আমার কথা শেষ না হওয়া অবধি আপনি কোথাও যেতে পারবেন না জুই, জায়গায় বসুন। আয়নের হাত ধরাতে চেতে উঠল জুই, নিজের হাত মুচড়ামুচড়ি করে ছাড়াতে চেয়ে বলল, অসভ্যতামির একটা লিমিট থাকে, আপনি সকল লিমিট ক্রস করে ফেলেছেন। আমার পারমিশন ছাড়া আপনি আমাকে ছুলেন কিভাবে? হাতটা ছাড়ুন বলছি, অসভ্য লোক। জুইয়ের কথা বাতাসে উড়িয়ে দেওয়ার মতন করে আয়ন তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আমার আপনাকে ছোঁয়ার অধিকার আছে বলে ছুঁয়েছি জুই, আমার শুধু আপনার হাত না, আরও অনেক কিছু ছোঁয়া বা দেখার অধিকার আছে। আপনার সাথে আমার সকল লিমিট ক্রস করারও রাইট আছে, তাই চুপচাপ আমার কথাগুলো শুনুন, নয়তো আমি বাধ্য হব আপনার সাথে জোর করতে। জুই জেদ্দি গলায় বলল, আপনার যা করার আপনি তা করেন, আমার কিছু যায় আসে না। আর কি বাকি রেখেছেন আপনারা আমাদের সাথে করতে? আমার পরিবারের প্রতিটা সদস্য ছন্নছাড়া জীবন পার করছে। মায়া পাগল হয়ে বাড়ি ছাড়লো, আরিফ ভাই কাকিকে নিয়ে ঘর ছাড়লো, মুক্তা আপু স্বামীর সংসার ছাড়লো, কাকা অসুস্থ হসপিটালে আছেন। আপনাদের দয়া আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস হয়ে গেল। এত কিছুর পরও যদি আরও কিছু করার বাকি থাকে তাহলে সেটাও করে যান প্লিজ, আমরা সয়ে নিব, আমাদের চামড়ায় সয়ে গেছে এসব কিছু। জুইয়ের কথায় আয়ন জুইয়ের হাতটা চেপে নিজের কাছে টেনে বলল, এসবের পিছনে আমাকে কেন দোষী করছেন জুই? আমি সত্যি বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনাদের পরিবারে এত কিছু ঘটে যাবে। আপনাদের আর কিছু বুঝতেও হবে না, যা হওয়ার আমাদের সাথেই হয়েছে। আপনারা ভালো থাকুন প্লিজ, এবার আমাকে যেতে দিন, ভালো লাগছে না আমার, হাতটা ছাড়ুন। আয়ন জুইয়ের হাতটা না ছেড়ে বরং আরও জোরালোভাবে চেপে ধরে অসহায় গলায় বলল, আপনি কখনো আমাকে বুঝতে চান না জুই, আমার ভালোবাসা কখনোই আপনার চোখে পড়ে না।
আয়নের কথা শেষ হওয়ার আগে জুই চেতে উঠে বলল, আপনার কি ভালোবাসা বুঝবো আমি? মুখে মুখে চিল্লালে বুঝি ভালোবাসা হয়? ভালোবাসার মানে বুঝি না আমি। আপনি বুঝেন ভালোবাসা কি? আর যদি হৃদ ভাইয়ের জায়গায় আপনি অসুস্থ থাকতেন, তাহলে হৃদ ভাই কখনোই নিজের বউয়ের খোঁজ না নিয়ে থাকতো না আপনার মতন। আপনার বউ ছাড়া চলে, কিন্তু হৃদ ভাইয়ের বউ ছাড়া চলে না বলেই সে এত হাঙ্গামা করতে পারে মায়াকে ঘিরে। আপনার বিয়ে করা বউ তো আমি ছিলাম। কই, আমার প্রতি কী দায়িত্ব পালন করেছেন আপনি? খোঁজ নিয়েছিলেন আমার বিপদের সময়ে, জানতে চেয়েছিলেন কেমন আছি আমরা। দায়িত্ব কি শুধু আপনার নিজের পরিবারের প্রতি? আমি আপনার দায়িত্বের মধ্যে পড়ি না? বিয়ে করলেই সকল দায়িত্ব শেষ মনে করেছেন? বিয়ে করে আমাকে পেয়ে গেছেন, তাই না? তাহলে শুনে রাখুন, আমিও বলছি, আপনার মতন মানুষের সংসার আমি জুই কখনোই করব না বেঁচে থাকতে। আয়ন জুইয়ের হাত ছেড়ে গালে হাত রাখতে রাখতে অসহায় গলায় বলল, জুই প্লিজ, এমনটা বলবেন না। আমাকে অন্তত একটা সুযোগ দিন নিজের ভুলগুলো ঠিক করার, প্লিজ। জুই ছিটকে আয়নের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দিতে দিতে বলল, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি। আমার থেকে দূরে থাকুন। কথাটা বলেই জুই আয়নের হাত ছাড়িয়ে চলে যায় বাহিরের দিকে। আয়ন অপরাধী মুখে তাকিয়ে রইল জুইয়ের চলে যাওয়ার দিকে। এসব টানাপোড়ার সম্পর্কগুলো কবে ঠিক হবে আল্লাহই জানে। তবে আয়ন মনে মনে ঠিক করলো একবার জুইয়ের বাবার সঙ্গে দেখা করবে দুজনের বিষয়টা জানাতে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।